এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কেন আওয়ামী লীগের জন্য অ্যাসিড টেস্ট মাস হয়ে আসছে মার্চ। বাংলাদেশের রাজনীতিতে এক উত্তপ্ত মার্চের পদধ্বনি শোনা যাচ্ছে। শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের কড়া নির্দেশ দিয়েছেন আগামী 7, 17 এবং 26 মার্চ ধানমন্ডি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে স্বাধীনতার স্মরণ উদযাপনের জন্য মাঠে ময়দানে সদল বলে নামার প্রস্তুতি নিতে বলা হয়েছে। শেখ হাসিনার স্পষ্ট বার্তা, যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে গলি থেকে রাজপথ সর্বত্র নেতাকর্মীদের নামতে হবে। কিন্তু কেন তিনি এই 3টি দিনকেই বেছে নিলেন? কেন একে দেখা হচ্ছে তারেক রহমান সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে? বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের এই 3টি দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার সেই ঐতিহাসিক উক্তি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যা আজও বাঙালির হৃদয়ে গেঁথে আছে। ঐতিহাসিকদের অনেকেই মনে করেন এই দিনেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শেখ হাসিনা দলীয় বৈঠকে বলেছেন 7ই মার্চের ভাষণের গুরুত্ব কাউকে নতুন করে বোঝানোর প্রয়োজন নেই। এই ভাষণই স্বাধীনতার গোড়াপত্তন করেছিল এবং দেশবাসী মনস্থির করেছিল যুদ্ধে নামার। তিনি আশা প্রকাশ করেছেন বর্তমান সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, আর তারা সে পথে না হাঁটলে আওয়ামী লীগ নিজস্ব কর্মসূচি নেবে। এরপরই আসে 17 মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা এবং তার জন্মদিন উদযাপন করা জাতির সকলের কর্তব্য। কিন্তু গত বছর অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ তাদের এই প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পায়নি। ধানমন্ডি 32-এর ঐতিহাসিক বাড়িটি যা জাতীয় সংগ্রহশালা ছিল তা উগ্রবাদীরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এমনকি সেখানে শ্রদ্ধা জানাতে গিয়ে সাধারণ মানুষ ও রিকশা চালক পর্যন্ত হেনস্থার শিকার ও গ্রেপ্তার হয়েছেন। শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, জেলখানাতেও যদি কয়েদিরা জাতীয় দিবস পালন করতে পারে তবে বাইরে কেন বিধিনিষেধ থাকবে? 26 মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সাভারের স্মৃতিসৌধ বা অন্যত্র শ্রদ্ধা জানানোর সুযোগ পায়নি। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন অনেক নেতাকর্মী। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এবার আর ঘরে বসে থাকা নয়, গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জানাতে হবে। ধানমন্ডি 32 এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যেতে হবে সর্বশক্তি দিয়ে। যদিও ধানমন্ডি বাড়িটি 2 দফায় হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবুও সেখানেই শ্রদ্ধা নিবেদনের অনড় সিদ্ধান্ত নিয়েছে দলটি। ওয়াকিবহাল মহল মনে করছে শেখ হাসিনা অত্যন্ত ভেবেচিন্তে এই কুশলী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দেখতে চান বাংলাদেশের জাতীয় জীবনের এই 3 ঐতিহাসিক দিন উদযাপনে তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি বাধা দেয় কিনা। আওয়ামী লীগ নেতাদের দাবি অবৈধ ইউনূস সরকারের নিষেধাজ্ঞায় দল স্বাভাবিক কাজ করতে পারছে না, কিন্তু নাগরিক হিসেবে 7, 17 ও 26 মার্চ পালন করার অধিকার সবার আছে। বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা বিএনপি ও তারেক রহমানের উপর প্রচন্ড চাপ তৈরি করবে, কারণ বিএনপি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক মনে করেন না, তারা জিয়াউর রহমানকে ঘোষক মনে করে। অথচ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। সম্প্রতি জাতীয় নির্বাচনে বিএনপি মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার স্লোগান দিয়ে বিজয় হাসিল করেছে। জামাতে ইসলামীকে মোকাবেলায় তাদের বড় অস্ত্র ছিল স্বাধীনতার মর্যাদা রক্ষা। এখন প্রশ্ন উঠেছে 7ই মার্চের ভাষণ, যা ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, তা পালন করতে বাধা দিলে বিএনপির ভাবমূর্তি কেমন হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বা স্বাধীনতা দিবস পালনে বাধা দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। একদিকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, অন্যদিকে জাতীয় দিবসের আবেগ, এই দুইয়ের মাঝে তারেক রহমানের প্রশাসন কিভাবে পরিস্থিতি সামলায় সেটাই এখন দেখার বিষয়। আমি শুরুতেই বলেছি যে আসছে মার্চ আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে। ইতিমধ্যে মার্চ মাস মানে
এই যে সেনাবাহিনী যে মাঠে ছিল সেই সেনাবাহিনী কিন্তু উঠে যাচ্ছে। আগামী 28শে ফেব্রুয়ারি সেনাবাহিনী পুরোপুরি ব্যারাকে ফিরে যাচ্ছে। এখন পর্যন্ত সেনাবাহিনী থাকবে এমন কোনো সিদ্ধান্ত আমরা জানি না, বা বিশেষ কোনো পরিস্থিতি না হলে আমরা যেটি জানি যে ব্যারাকে 28 ফেব্রুয়ারি সেনাবাহিনী ফিরে যাচ্ছে। স্বাভাবিকভাবে প্রশাসন বা আইন শৃঙ্খলা সামলাবে আমাদের পুলিশ বাহিনী। এটি একটি কারণ। আরেকদিকে যে এই আমরা বলছি যে বিএনপিকে বা বিএনপির আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করতে হবে, এটি নানা সমীকরণে বলে, আন্তর্জাতিক অভ্যন্তরীণ নানা সমীকরণে বলে যে বিএনপির আওয়ামী লীগের রাজনীতির প্রতি যে নিষেধাজ্ঞা আছে, অন্তর্বর্তী ইউনূস সরকার যে অবৈধভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপনটাও উইথড্র করতে হবে, বাতিল করতে হবে, সোজা কথা। এবং আওয়ামী লীগের রাজনীতি আগামীতে কি হবে? নিঃসন্দেহে মার্চের যে কর্মসূচি, এই যে কর্মসূচি ঘোষণা করেছেন শেখ হাসিনা, নেতাদের কাছে বলেছেন, এখনো দলীয় ওয়েবসাইট বলুন, দলীয় পেজ বলুন, বা এগুলোতে নিশ্চয়ই খুব শীঘ্রই 2-1 মধ্যে ক্যাম্পেইনও শুরু হবে। আপনারা জানেন গতকালকে আমরা আলাপ করেছিলাম যে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সাথে একটি ভার্চুয়ালি বৈঠকে যোগদান করেছিলেন। সেই বৈঠকে শেখ হাসিনা নেতাদের দেশে ফেরবার জন্য প্রস্তুতি নিতে বলেছেন, এবং সেই বৈঠকেই শেখ হাসিনা এই কর্মসূচিগুলো জোরালোভাবে পালন করতে বলেছেন। এখন দেখার বিষয়, আমি বলছি যে অ্যাসিড টেস্ট আসলেই কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠবে? বিএনপি কি আওয়ামী লীগকে রাজনীতিতে প্রবেশ করতে বা আওয়ামী লীগের যে স্বাভাবিক রাজনীতি সেই রাজনৈতিক কার্যক্রমে বাধা হবে কিনা, এটা নিঃসন্দেহে এই মার্চে অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে। যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ নেতা কর্মী, তাদেরও এই পরিস্থিতিটা বুঝবার জন্য এই মার্চটাই যথেষ্ট। আওয়ামী লীগ কি স্বাভাবিক নিয়মে রাজনীতিতে ফিরবে, নাকি দীর্ঘ লড়াই সংগ্রামের প্রস্তুতি নিয়ে আগামীতে মাঠে নামতে হবে? এই মার্চ সেটি বলছে। মার্চের এই কর্মসূচিগুলা যদি পালন করতে পারে নির্বিঘ্নে আওয়ামী লীগ, প্রশাসন এবং দল বিএনপি থেকে যদি কোনো বাধাপ্রাপ্ত না হয়, বাধা না পায়, তাহলে ধরে নিতে হবে যে না, আওয়ামী লীগের রাজনীতি ওপেন হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল। আর যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে ধরে নিতে হবে যে কূটনীতি বলুন, অভ্যন্তরীণ রাজনীতি বলুন, বিএনপি সেই আগের মতোই দমন পীড়নের রাজনীতি, 2001-06 আমলের যে সীমাহীন দমন পীড়নের রাজনীতি, এমনকি বিএনপি সরকারের আমলে সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে অসংখ্যবার হত্যা চেষ্টা করা হয়েছে। এমনকি গ্রেনেড হামলা 21শে আগস্ট 2004-এ গ্রেনেড হামলা করে হত্যা চেষ্টা পর্যন্ত হয়েছে। এই মার্চই নির্ধারণ করে দেবে আমরা কি বিএনপির সেই 2001-06 আমলে ফিরে গেলাম, নাকি একটা নতুন বাংলাদেশে প্রবেশ করলাম। আওয়ামী লীগ যদি নির্বিঘ্ন কর্মসূচি পালন করতে পারে তাহলেই আমরা ধরতে পারি নিঃসন্দেহে একটা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি। এখন দেখার বিষয় কি হচ্ছে। দর্শক, শেখ হাসিনার এই মার্চ অভিযানকে আওয়ামী লীগের পুনরুত্থানের পথ তৈরি করবে, নাকি এটি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত? বাংলাদেশের রাজনীতিতে এই 3 দিন আসলে কি ঘটতে যাচ্ছে তা জানতে আমাদের চোখ রাখতে হবে রাজপথে। আপনার কি মনে হয়, শেখ হাসিনার এই কৌশল কি সফল হবে? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান, কারণ আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাম্বনেল এবং ব্যানার দেখে বলছেন যে 7, 17, 26 নেতাদের শক্তি প্রদর্শনের দিন বা হেরাম দেখানোর দিন। যদি একদম খাস আমাদের ভাষায় বলি তাহলে আমাদের নেতাদেরকে বলা হয়েছে যে হেরাম দেখানোর দিন। আর এই কন্টেন্টটা হচ্ছে যে আপনার গতকাল যে কন্টেন্টটা পেয়েছিলেন, যে নেত্রী নেতাদের সাথে যে সমস্ত কথা বলেছিলেন আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে, আমি আপনাদের বলেছিলাম যে ওয়ার্কিং কমিটির যে মিটিং, সেই মিটিংয়ে যে কথা বলেছিলেন সেই কথার দ্বিতীয় পর্ব এটা। আমি জানি না পুরো মিটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আমার মনে হয় 10টা কন্টেন্ট বানালো শেষ হবে না, তবে কিছু কিছু চুম্বক অংশ আপনাদের জন্যই বলছি। নেত্রী বলেছেন যে মার্চ মাসের 7, 17 এবং 26 পূর্ণ মাত্রায় পালন করতে হবে। 7 তারিখ কি? 7 তারিখ সেই রেসকোর্স ময়দানের ভাষণ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের দিন। 17ই মার্চ
বঙ্গবন্ধুর জন্মদিন 26শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা, ঠিক আছে না? তো এই 3টা দিন, মানে যেদিন আপনার বাংলাদেশের স্বাধীন ঘোষণা করা হয়েছিল কবে, 26 তারিখ। প্রকারান্তরে এখন অনেকে বলে যে জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছে, সেটা ছিল 27 তারিখ, কিন্তু সারা পৃথিবী মানে আমরাও মানে 26 তারিখ। তো 3 দিনে শক্তি প্রদর্শন করতে বলেছেন। নেত্রী বলেছেন যে রাস্তাঘাট থেকে শুরু করে মানে লোকালয়ে একদম ছোট রাস্তা থেকে বড় রাস্তা সব জায়গায় ব্যাপক জনসমাগম ঘটাতে বলেছেন। প্রয়োজন 26 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরেও যেতে বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সব জায়গায় লোক সমাগম ঘটাতে বলেছেন। কাদেরকে বলেছেন ভাই? আপনারা আর আমারে বলেন, নেতাদেরকে বলেছেন। সুতরাং আপনার খুব একটা টেনশন হয়েন না। নেতাদেরকে বলেছেন যে জনসমাগম ঘটাতে। এখন নেতারা জনসমাগম কিভাবে ঘটাবেন যদি আপনি আর আমি না মানি? আবার আপনি আর আমি যখন মানবো, মেনে যখন এই জনসমাগম ঘটাবো, সেখান থেকে আপনারা যদি অ্যারেস্ট হন বা ধোলাই খান, কয়জনকে কয়জন নেতা দেখবে, সেটা হচ্ছে যে $1 মিলিয়ন কোয়েশ্চেন। এখন আপনার কি মনে হয়? আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আমার কি মনে হয়, আমি বলবো যে ভাই এটা করা উচিত। কিন্তু আবার যদি বলেন যে ভাই আমাদের দায় দায়িত্ব কে নিবে, তখন আমি বলবো যে ভাই এটা তো আপনাদের চিন্তা করার দরকার। কারণ এতদিন আমার যেসব ভাইয়েরা ভাই লীগ করে করে গেছেন, গত 17 বছর ধরে যারা ভাই লীগ করে গেছেন, তারা নামবেন কিনা? বা আমাদের যেসব নেতারা এখন বিভিন্ন কর্মীদেরকে বলবেন যে তোমরা নামো, নেতারা আসবেন কিনা রাস্তায়? নেতারা আসবেন? যদি নেতারা না আসে তাহলে কর্মী বাহিনী নামবে কোথায়? নাকি সেই প্রতিবারের মতন আপনার বিভিন্ন অঞ্চলে 2-4-5 জন করে একটা ঝটিকা মিছিল করে বলবেন যে আমরা সফল করে ফেলেছি, ফুটেজ, ফেসবুক ফুটেজ দিবেন? কোনটা করবেন? নেত্রীর নির্দেশনা কিন্তু নেত্রী দিয়েছে। এতদিন আমাদের নেতারা আমাদেরকে বলতো নেত্রী কিছু বলে নাই, আমরা বলতে পারতেছি না, নেতৃত্ব এবার নির্দেশনা দিয়েছেন নেতাজিরা। আপনাদের বলেছেন 7 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ বিএনপি সরকারের উপরে 3টা দিবস যদি পালন করা যায়, বিএনপি সরকারের উপরে প্রেসার পড়বে। জেলখানায় যদি থাকে, কারাগারেও যদি কেউ থাকে, তারাও এগুলো পালন করতে পারে। বা আপনার ধরেন একেবারে ওই কেউ না পারলেও তাও পারে। তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। 26শে মার্চ তো জাতীয় দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলো সব জাতীয় দিবস, সবার কথা বলার অধিকার আছে। এরপরও কেন আওয়ামী লীগ পারবে না? আওয়ামী লীগ কেন পারবে না? সেটা হচ্ছে যে $1 মিলিয়ন কোয়েশ্চেন সরকারের কাছে, জাতির কাছে, বা পৃথিবীর যারা জানে সকলের কাছে। কিন্তু কথা হচ্ছে যে নেত্রী যে বলেছেন যে নেতাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা কর্মী সমর্থকদের নিয়ে এটাকে সফল করতে হবে। আর নেত্রীর এই নির্দেশ কয়জন নেতা সফল করবেন? কারণ নেত্রী যখন বলেছেন গতকালকে যে সকলকে দেশে ফিরে যাওয়ার জন্য, তখন কি হয়েছে জানেন? তখন সেখানের মধ্যে 40%-এর উপরে নেতারা বলেছেন যে না, এখনো সময় আসেনি, পরিস্থিতি ঠান্ডা হলে, ভালো হইলে তারপর আমরা যেতে পারি। আর 60% নেতা বলেছেন হ্যাঁ আমরা প্রয়োজনে, আমরা যারা বাইরে আছে, আমাদের পরিবার যে যেখানে আছে সেখানে থাকো, কিন্তু আমরা যাব, আমরা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে হলে যাবো। এই ধরনের 60% নেতা ছিলেন। আর 40% নেতা ছিলেন যারা এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি। এবং সেই সমস্ত নেতাদের এখন অনেকেই বলছেন যে আমাদের বিরুদ্ধে আইসিটির মামলা আছে, অমুক আছে, তমুক আছে, যার কারণে আমরা ফেস দেখাইতে পারছি না, আমাদের ব্যবসা বাণিজ্য চলতেছে, ওগুলা ধ্বংস হয়ে যাবে, এই সেই। আর আপনারা যারা ভাইয়েরা যারা রাস্তাঘাটে মিছিল করতে স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু কিছুই না। কারণ আপনাদের ব্যবসা বাণিজ্যও নাই, কিছুই নেই, আপনার নেতাও না, আপনাদের ফাঁসি হইলেও কি? কারণ হচ্ছে আপনাদের রক্তের উপর দাঁড়ায় নেতারা নেতাগিরি করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কে জানে একটা গান গাইছিল, আমি ভুলে গেছি ওই ভদ্রলোকের নাম, সম্ভবত বরিশাল বা খুলনার, খুব ভালো একটা ছিল, এটা আমাদের সময়কার গান না, 90 দশকের গান, যে এমন হায় একবার দুইবার নেতা হইতে চাই, শুনছি নাকি নেতারা সব এয়ার কন্ডিশন খাই। হ্যাঁ, হরতাল মিছিল চালাইয়া যাও, রিক্সা গাড়ি ভাঙ্গিয়া ফেলাও, বুঝছেন, মরলে মরবো যুবকরা সব, আর মরলে টোকায়, এমন হায় একবার দুইবার নেতা হইতে চায়। সুতরাং এখন আমাদের নেতাদের কাছে আপনারা আমরা সকলে টোকাই। অনেক ভাই আমার বলেন যে ভাই আপনি তো বলেন, এই বলেন সেই বলেন, আপনি দেশে আসবেন কবে? তাদের বলি যে ভাই আমি দেশে আসতাম কেন?
গত 16 বছর আমি আপনাদের থেকে এক পয়সাও খাইনি, তো আমি দেশে আসার দরকার কি? আমি নেতাও হব না। আমি যে এখনো আপনাদের পক্ষে বলি বা কথা বলি, এটা আপনাদের জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি আশা আমার কাছে কেন করেন? আমি তো কোনো নেতা না বা মন্ত্রী না, বা অদূর ভবিষ্যতে আমি এই নেতা হইতে পারিব কিনা তাও জানি না। কারণ হচ্ছে আপনাদের এই নেতাদের যেই অবস্থা, তাতে কেউ নেতা হইতে পারে না। যতজনে যত যুদ্ধ করে ফেলান গা, নেতা আপনারা হইতে পারেন নয়, ভাইগিরির পর্যন্তই থাকবেন। ওই ভাইয়ের দানে হয়তো যায় কোনো ওয়ার্ড কমিটি বা নগর কমিটির কোনো একটা পদ পাইবেন, কিন্তু আপনার 2 পয়সার দাম থাকবে না, কারণ আপনার নেতারাই সব খেয়া ফেলাবে। আর আপনি সারা জীবনে নেতার ঠ্যাং চাটবেন, আর নেতার ওই যে মিডল স্টেম চারটা ওই বউয়ের আন্ডার প্যান্টি ধুয়েই কাটাইবেন। সেটার সিদ্ধান্ত এখন আপনাগো। এখন নেতারা হয়তো আপনাদের ফোন দিবে, ভাই একটু নামো, নেতৃত্ব নির্দেশ দিছে, একটু শক্তি না দেখাইলে তো আমার নেতাগিরি চলে যায়। এইভাবে যারা এখন ফোন দিয়ে আপনাদের উৎসাহিত করবে, তাদেরকে আগে বলেন যে আপনারা ফেরত আসেন, আমরা পালন করে দিব, 7, 17, 26 সব পালন করব। কিন্তু নেতা থাকতে হবে রাস্তায়। নেতা রাস্তায় না থাকেন, নেতা জেলে থাকেন, কোনো সমস্যা নাই। এই যে বিভিন্ন কমিটির সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে পুরো কমিটি গায়েব কেন ভাই? দরকার হয় আপনারা 20 জন জেলে থাকেন, 20 জন বাইরে থাকেন, এই 20 জনের নির্দেশ দিন, তারপরেও মনে শান্তি তারও যে 20 জন জেলে আছে, হচ্ছে না। আর যারা বাইরে থাকবেন তারাও চেহারা দেখাবেন না। এই কথাগুলো এই জন্যই বললাম যে নেত্রীর নির্দেশ 7, 17, 26, কিন্তু সেটা নিয়ে এখন আমাদের নেতাদের মধ্যে আজকে সারাদিন ব্যাপক আলোচনা এটা নিয়ে। মানে গতকাল নেত্রী দিল্লি থেকে হোয়াটসঅ্যাপ কলে ভার্চুয়ালি জয়েন করেছেন, এবং কলকাতাতে আমাদের এক নেতার বাড়িতে, নামটা বললাম না, ওনার বাড়িতে যেসব ওয়ার্কিং কমিটির মেম্বার টেম্বাররা জয়েন্ট করেছিলেন, তাদের মিটিংয়ের পরে আজকে সারাদিনে তাদের গুপ্ত মিটিং হয়েছে আবার 2 জন 3 জন করে। আরে ভাই কেমনে নেত্রী বলছে, ভাই এটা কি হবে কিনা, শুরু হয়ে গেছে। কিন্তু নেত্রী নিয়ে ট্রল করা শুরু হয়ে গেছে ওনাদের মধ্যে, হারামজাদাগুলোর মধ্যে। আর এইসব নেতাগুলোই এখন নেতামি করার জন্য হলো আপনাদের ফোন দিবে। তো আজকে আমি ধানমন্ডি 32 নামে একটা ইয়ের গ্রুপ আছে, কি বলে, টেলিগ্রাম গ্রুপ। আনফর্চুনেটলি সেখানে গিয়েছিলাম। সম্ভবত একজন ব্যক্তি কথা বলেছেন, তিনি সম্ভবত আমাদের নেত্রীর মানে প্রাইম মিনিস্টারের সচিব বা কিছু একটা ছিলেন, এইরকম একজন ভদ্রলোক। তিনার একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে ভাই আমাদের দিয়ে আর হবে না, কারণ আমরা সব বুড়ো হয়ে গেছি, আমরা নেতৃত্ব ধরে রাখলে এই দল টিকানো যাবে না। আমাদের পক্ষে এখন কোনো যুব সমাজ নাই, ইয়াং বয়সী কোনো ছেলে নাই। তার মানে 15 থেকে 30 বছরের ভিতরে কেউ আমাদেরকে আর সমর্থন করে না। যে যেখানে পায় সেখানে আমাদের গালাগালি করে। আমার মনে হয় নতুনদেরকে নেতৃত্বে আনা উচিত, যারা রাস্তায় মিছিল মিটিং করেছিল 12 তারিখের আগ পর্যন্ত, ওই সমস্ত লোকগুলোকে আনা উচিত। সমস্ত কমিটি ভেঙে দিলে ওই সমস্ত লোকগুলোকে সম্মুখে নিয়ে আসা উচিত, যারা রাস্তাঘাটে চেহারা দেখাইছে, অন্তত চেহারা দেখায় 2টার কলম লেখছে। যারা চেহারা দেখায় লেখে নেই তাদেরও না, যারা চেহারা দেখাইছে। ভদ্রলোকের কথাটা আমার খুব পছন্দ হয়েছে, জোনার কথাটা, যে আমরা বুড়ো হয়ে গেছি, আমাদেরকে দিয়ে আসলে হবে না, আমরা এখনো বুঝতেছি না, পাবলিকের মনোভাব বুঝতে পারতেছি না। কথাটা ভালো লাগছে এই জন্যই যে এখন নেত্রীর কথার পরে 7, 17, 26 এই কথার পরে এখন ব্যাপক আলোচনা কে কিভাবে করবেন, মানে আমরা ডাক দিলে হবে কিনা। 300 আসনের যেসব এমপিরা আছেন ভাইয়ারা, আপনারা চাইলেও আসন ওয়ারি 200 জনের একটা মিছিল বের করতে পারেন। সেটা কি পারবেন আপনারা? মিনিস্টার সাহেবরা আপনারা কি পারবেন? নগর মহানগর ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা আপনারা কি পারবেন এক একটা করে মিছিল নামাতে? ঝটিকা মিছিল নাই, সম্পূর্ণ সগৌরবে একটা মিছিল করবেন। সেটা মিনিমাম হইতে হবে 15 থেকে 20 মিনিট, একটা রাস্তা পুরা ঘুরতে হবে। ব্যানার একটা নিলেন, 3 জনে জয় বাংলা বললেন, 2 জনে মোটরসাইকেল দিয়ে ভিডিও করলেন, 30 সেকেন্ডের ভিডিও, এরপর আপনার হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে। এইভাবে না পারবেন? যদি এইভাবে পারেন, নেতারা যখন ফোন দিবে নেতাদেরকে বলেন যেভাবে পারবে কিনা, নেতারা আসবেন কিনা, নাকি নেতারা বাহিরে থেকে গায়ে ফুলবাবু সেজে আমারে আপনারা রাস্তায় নামাবে, কোনটা? না, আমি আপনাদের ভাঙার জন্য না, আপনাদের আশা ভাঙার জন্য না, বা আশাহত করার জন্য কথাগুলো বলছি না। আমি জাস্ট কথাগুলো বলছি যে নেত্রী নেতাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই কাজ, এই শক্তি দেখাতে হবে।
নেতারা সেই শক্তি দেখানোর জন্য নেতারা আসবেন কিনা, নেতারা আপনাদের রিস্ক নিবে কিনা। নেতাদেরকে গতকাল বারবার বলে দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের অঞ্চলের ছেলেপেলেগুলোর খবর নেন, তৃণমূল কর্মীদের খবর নেন, যে যেখানে আছে খবর নেন, যারা জেলে আছে এই মুহূর্তে জামিনের ব্যবস্থা করান। জামিন হওয়ার পর ফেসবুকে ফুটেজ দিয়েন না। মোটামুটি জামিন হওয়ার পরে ছেলেপেলেরা যখন তাদের বাবা মার কাছে ফেরত যাবে তারপরে যায় কথা বললেন, তার আগ পর্যন্ত বললেন না। নেতারা কি সেগুলো করছেন বলে আপনার মনে হয়? আপনাদের মতামত কি? প্লিজ আপনাদের মতামত এই 7, 17, 26 কি হবে, কিভাবে কি করবেন, আপনাদের কি মতামত সেটা একটু কমেন্ট বক্সে জানিয়েন। তাহলে আমি আপনাদের কমেন্টসগুলো পড়ে সেগুলো নিয়ে আবার আর একটা ভিডিও করব।